হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছে আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বে আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন তানিয়া পারভীন। পুরো অনুষ্ঠান জুড়ে তানিয়া পারভীন আমাদের সাথে থাকবেন। আজকে তার জানা অজানা সকল তথ্য আমরা জানবো এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও আমরা তানিয়া আপুর কাছ থেকে শুনবো। তো চলুন দর্শক, আমরা চলে যাই তানিয়া আপুর কাছে। কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি, কারণ তানিয়া আপু আমাদের সাথে আছে। ধন্যবাদ, খুব খুশি হয়েছি। আপনি আপনার পরিচয়টা আমাদের দর্শকদের দিন। আসসালামু আলাইকুম, আমি তানিয়া পারভীন, এসেছি গাজীপুর টঙ্গী থেকে। তো আমি একজন উদ্যোক্তা হওয়ার পাশাপাশি আগে কর্পোরেট সেক্টরে জব করতাম, কলেজের প্রভাষক ছিলাম। তো সেটা বাদ দিয়ে এখন পুরো দমেই আমি আমার দুটো উদ্যোগটাকে সামলাচ্ছি। আমার প্রথম উদ্যোগ হচ্ছে গার্মেন্ট শিল্প, যেটার আমার নাম হচ্ছে সাদাফ ক্রাফট বিডি, এবং আমার দ্বিতীয় সেক্টর সেটা হচ্ছে কৃষি সেক্টর, সেটার আমার সেই উদ্যোগের নাম হচ্ছে সাদাফ এগ্রো। বাহ, চমৎকার। ধন্যবাদ, অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ এত কিছু আপু। করছেন, এই শুরুটা আসলে কিভাবে ছিল? শুরুটা বলতে গেলে আমি বলবো আমার আসলে উদ্যোক্তা হওয়ার কোনো প্ল্যান ছিল না। চাকরি করতাম, পড়াশোনার পাশাপাশি ছোটখাটো চাকরি করতাম। তো কখনো ওইভাবে নিজেকে স্টেবল করিনি যে আসলে আমি চাকরি বাদ দিয়ে উদ্যোক্তা পেশায় আসব। তো যখন আমার বিয়ে হয়, আমার অনার্স পড়াকালীনই আমার বিয়ে হয়ে যায়। আমার বাবার বাড়ি কিশোরগঞ্জ, শ্বশুর বাড়ি গাজীপুরেই। তো আমার হাজবেন্ডের বিজনেসটা হচ্ছে মূলত গার্মেন্টস সেক্টরের। তো সেক্ষেত্রে তাকে দেখতাম, গার্মেন্টস রিলেটেড কোনো কিছুই আমার বা ব্যবসার বটাও আমি জানতাম না। তো সেই ক্ষেত্রে চিন্তা করলাম যে পড়াশোনা যেহেতু করি, হাজবেন্ডের দেখা যায় যে কারখানায় অনেক কিছু অনেক টাইমে আমাদের বিভিন্ন সেক্টরগুলো সামলাতে হয়। তো সেক্ষেত্রে চিন্তা করলাম যে ঠিক আছে, বাহির থেকে হায়ার না করে আমি নিজেই যেহেতু পড়াশোনা জানা, হিসাব রক্ষক হিসেবে বা তারপর ম্যানেজমেন্ট হিসেবে যে আমার কারখানাটা ম্যানেজমেন্ট করা, সেটা আমি করতেই পারি। সেখান থেকে আমার যাত্রা শুরু। তো সেখান থেকে যাত্রা শুরু হওয়ার পরে মেশিন কিনলাম, মেশিন কিনে টুকিটাকি ব্যবসা শুরু করলাম। করার পরে আমি নিজস্বতা যখন আনতে চাইলাম, সেক্ষেত্রে দেখলাম গার্মেন্টস সেক্টরটা তো আছেই, সেটা আমি সেপারেট করে দিয়েছি। কারণ গার্মেন্টসটা তো আর নিজে একা একা করা যায় না, সেটাতে আপনার মোটামুটি ভালো পরিমাণে লোকবল দরকার। তো প্রত্যেকটা সেক্টরের জন্য আমার লোক ফিক্সড করা আছে। যখন দেখলাম যে না, সেটা একটু স্টেবল হয়ে গেছে, তখন চিন্তা করলাম যে গার্মেন্টস থেকে আপনার ওয়েস্ট অনেক কিছু আসে। যেমন আমরা যখন অ্যাপ্রন করি তখন কিছু বাটন থাকে, তারপর যখন আমরা সুতার কাজ থাকে তখন যে সুতা থেকে যে কোনটা আমাদের যে কোন সুতাটা গার্মেন্টসে দেখবেন ওই কোনটা ওয়েস্ট হয়, বিভিন্ন কাপড় ওয়েস্ট হয়। তো সেখান থেকে চিন্তা করলাম যে এটাকে আমি কিভাবে কাজে লাগাতে পারি। তো এমনিতেও তো আমাদের যে আছে জুটের ব্যবসা, সেটা তো আছেই, কিন্তু পাশাপাশি যেহেতু মায়ের কাছ থেকে অনেক কিছু শেখা, আমার মা অনেক সুন্দর কাজ করতো হাতের। তো সেখান থেকে চিন্তা করলাম যে আমি কেন না এটাকে একটা ক্রাফট পর্যায়ে নিয়ে যাই। মানে মায়ের উৎসাহে হয়তো, হ্যাঁ, মায়ের কাজগুলা থেকে অনুপ্রেরণা নিয়েই আমি তখন চিন্তা করলাম যে গার্মেন্টস তো আমার আছে। তো সেক্ষেত্রে গার্মেন্টসের যে ওয়েস্ট গুলা আছে সেগুলাকে কিভাবে কাজে লাগিয়ে সুন্দর একটা আউটপুট আনা যায় এবং মানুষ যেন সেটা ব্যবহার করতে পারে। ওয়েস্ট যেন এটা তাদের মাথায় না আসে যে এটা তো বর্জ্য থেকে তৈরি করা বা ফেলে দেয়া জিনিস থেকে। আসলে ওটা ফেলে দেয়া না, মানে যেটা আমাদের ওয়েস্ট কাজে লাগছে না সেটাকে আমরা আপসাইকেল করে রিসাইকেলের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করছি। এর মধ্যে আছে বিভিন্ন পাটের তৈরি মিরর আছে, সেখানে আমরা ফিউশন হিসেবে বাটন ব্যবহার করছি, বিভিন্ন ফ্লোরাল আইটেম ব্যবহার করছি, এটাই। আর যে যদি বলেন আমাকে যে অ্যাগ্রোটা নিয়ে আপনি কেন আসলেন, সেক্ষেত্রে আমি বলবো যে বর্তমানে আমাদের যে কৃষকরা তারা কিন্তু অনেক পিছিয়ে। আমরা সবাই জানি যে কৃষকরা ন্যায্য মূল্য পায় না, এবং
যদি আমি আরেকটা জিনিস দেখাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের বিভিন্ন কাঁচামাল ওয়েস্ট হয়, অবশ্যই। যেমন শীতকালের সিজনে শীতকালের বিভিন্ন শাকসবজি আছে, টমেটো আছে, তারপর আরো অন্যান্য শাকসবজি যেগুলো অনেক নষ্ট হয়। শীতেই তো হ্যাঁ, শীতেই সবকিছু মজাদার পাওয়া যায়। স্বাস্থ্যকর জিনিসপত্র মানে শাকসবজি আসে জি বাজারে, জি, এবং শীতেই দেখে মনে হয় মানে বাজারের সামনে দিয়ে গেলে মনে হয় পুরাটাই কিনে ফ্রিজটা ভরে রেখে দিই। জি জি। তো সেক্ষেত্রে চিন্তা করলাম যে কেন না এই ওয়েস্টটাকে একটু কাজে লাগাই। আর সেখানে মানে আপনি আসলে যেগুলো ওয়েস্ট হচ্ছে সেগুলো সেটা নিয়েই কাজে লাগে, চিন্তা মানে একটু ভিন্ন হ্যাঁ ধরনের একটু চিন্তা। ভিন্নটা। দর্শক, আমার কিন্তু খুবই ভালো লাগছে ওনার কথাগুলো, আমি মন্ত্রমুগ্ধের মতো কিন্তু শুনছি। কারণ দেখেন আমরা কি করি, আমরা একটা ভালো জিনিসকেই আরো ভালোভাবে প্রেজেন্ট করি, বাট উনি কি করছেন, উনি যেটা বাদ হয়ে যাচ্ছে সেটাকে আবার এনে সুন্দর একটা রূপ দিচ্ছেন। মানে উদ্যোক্তা তো অনেক রকম আছে, কিন্তু উনি অনেক বেশি ক্রিয়েটিভ একজন উদ্যোক্তা আমি বলবো। হ্যাঁ, ধন্যবাদ। তারপর হচ্ছে যে দেখা যায় টমেটোর সিজনে কৃষকরা ন্যায্য মূল্য পায় না, ক্ষেতের ধারে ফেলে দিচ্ছে, শশার সময় শশার ন্যায্য মূল্য পাচ্ছে না, বা দেখা যায় যে এরকম অনেক সবজি আছে। তো সেক্ষেত্রে চিন্তা করলাম যে এটাকে কিভাবে কাজে লাগানো যায়। তো অন দা জবের একটা কৃষি সেক্টর থেকে প্রশিক্ষণ আসে, 12 দিনের প্রশিক্ষণ। সেটা নেওয়ার পরে আমি হাতে কলমে আরো বিস্তারিত জানতে পারি যে কিভাবে আমরা ফুড প্রসেসিং এ যেতে পারি। ফেলে দেওয়া যেন কৃষক এটাকে ফেলে না দেয়। ওনারা যে ফেলে দিচ্ছে সেটা নিলে এটা কি ফ্রেশ থাকছে? না, ফেলে দেওয়া বলতে কি আমরা রাস্তার ধার থেকে আনছি বিষয়টা এমন না। ফেলে দেওয়া যেমন যে ধরেন একজন কৃষক সেটাকে উৎপাদন করলো, সে ন্যায্য মূল্য পাচ্ছে না, হ্যাঁ বিক্রি করতে পারছে না, সেক্ষেত্রে আমরা সেটাকে কম প্রাইসে নিয়ে এসে ফুড প্রসেসিং এর মাধ্যমে জ্যাম, জেলি, আচার এগুলো করে হ্যাঁ সংরক্ষণ করছি সেটাকে ফুড এর মাধ্যমে এবং হ্যাঁ প্রসেসিং এর মাধ্যমে। এই কোর্সটা আপনি করেছেন? হ্যাঁ, এই কোর্সটা করেছি। এই কোর্সটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের প্রত্যেকেরই করা উচিত। আমরা যদি হাউসওয়াইফও হয়ে থাকি অথবা যদি রান্না নিয়ে কাজ করে থাকি বা শেফ হিসেবে আছি, আমাদের অবশ্যই এই ফুড প্রসেসিংটা শেখা উচিত। এখানে কিন্তু খাবারগুলোকে আমরা কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবো সেই পদ্ধতিগুলো, সঠিক পদ্ধতিগুলো কিন্তু আমাদেরকে শেখানো হয়, এবং একটি সার্টিফিকেটও দেয়া হচ্ছে। এটা এনএসডি এর আন্ডারে হচ্ছে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে। সো আপনি যদি হচ্ছে এগুলো নিয়ে কাজ করতে চান অথবা নিজের জন্যই, আপনার এই কোর্সটা অবশ্যই করা উচিত। এবং এই কোর্সটা আসলে কোথায় করবে যদি আপনি একটু বলতেন? এই কোর্সটি মূলত আমরা যেখানে আছি গাজীপুর, আমাদের কৃষি বিপণন অফিস থেকে করানো হয়, এবং আপনাদের যারা প্রত্যেকটা জেলায় জেলায় যে কৃষি বিপণন কেন্দ্র আছে সেখানে যোগাযোগ করবেন, এবং স্যাররা সবাই, সব জেলার স্যারেরাই খুবই আন্তরিক থাকেন উদ্যোক্তাদের জন্য, তাদের আলাদা একটা সফট কর্নার থাকে। তো আপনারা যদি গিয়ে বলেন যে স্যার আমরা অন দা জবের এই প্রশিক্ষণটা করতে চাই বা ফুড প্রসেসিং নিয়ে আমরা কাজ করতে চাই, তাহলে আশা করি স্যাররা হচ্ছে আপনাদেরকে সঠিক রাস্তা দেখাবেন। আচ্ছা দর্শক, আপনারা জেনে গেলেন, আপু খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিল। সো আপনারা খুব দ্রুত যোগাযোগ করে এই হচ্ছে কোর্সটি করে ফেলুন, এই স্কিলটি নিয়ে ফেলুন, এবং এটা ফিউচারের জন্য অনেক ভালো হবে আপনাদের। হ্যাঁ, তারপর কি বলছিলেন? তো এখান থেকেই শুরু ফুড প্রসেসিং এর মাধ্যমে। এখন হচ্ছে যে মোটামুটি ভালো একটা মার্কেট, এবং আমার যায় হচ্ছে যারা মূলত আপনার হোমমেড খাবার যারা পছন্দ করে, জ্যাম, জেলি, আচার যারা বানাতে পারে না, যারা বানাতে পারে তো আলহামদুলিল্লাহ, সবাই তো আসলে দেখা যায় যে সময়ের অভাব, কারণ কর্পোরেট লেডি আছে অনেকে, বা আছে যে অনেকে হাতের রান্না বাচ্চারা অন্যেরটা খেতে পছন্দ করে। যেমন আমরা যদি বলি যে মায়েরা শত ভালো রান্না করলেও অন্যের রান্নাটা কিন্তু আলাদা একটা টেস্ট লাগে মুখে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এভাবে যাচ্ছে অর্ডার। তো আর হচ্ছে যদি বলি আমার উদ্যোগের কোনো রেজিস্ট্রেশন আছে কিনা, তো যেহেতু আমরা ছোট পরিসরে শুরু করেছি, ছোট উদ্যোক্তা, সেক্ষেত্রে আপাতত এখনো আমাদের বিএসটিআইটা হয়নি, তবে আমরা খুব শীঘ্রই নিয়ে যাব। হ্যাঁ, তো একজন নারী উদ্যোক্তা হিসেবে শুরুতে আপনার বড় চ্যালেঞ্জগুলো কি ছিল, এবং গ্রাম ভিত্তিক কাজ বা প্রোডাক্ট নিয়ে কাজ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা, বা সামাজিক বাধার কোনো সম্মুখীন হয়েছেন কিনা একটু? জি, খুব চমৎকার একটি প্রশ্ন। আসলে বাধা তো আমাদের সবার মাঝেই আছে, বিশেষ করে আমরা নারীদের মাঝে তো আমাদের আরো বেশি বাধা থাকে, প্রতি পদে পদে বাধা। তো বাধাটা সর্বপ্রথম আসেই হচ্ছে ফ্যামিলি থেকেই আসে, কারণ তারা মনে করে যে আমরা নারী, আমরা পারবো না, কারণ আমরা ঘরে থেকে অভ্যস্ত। তারা এটা মানে এক প্রকার সেলফ আইডেন্টি ক্রাইসিসে ভুগে যে না, সে এটা করতে পারবে না। আসলে আমি বলবো যে শুরুতে যেহেতু আমার উদ্যোক্তা হওয়ার কোনো প্ল্যান ছিল না,
সেক্ষেত্রে আমি খুব বড় পরিসরে কোনো বাধা পাইনি, তবে যতটুকু পেয়েছি সেটাকে কাটিয়ে উঠেছি। এবং আমার প্রথম বাধাটাই এসেছিল আমার বাড়ি থেকে, যে তুমি এটা পারবে না। কারণ আমি খুবই গ্রামের ছোট্ট একটা মফস্বল শহরের মেয়ে, কিভাবে রাস্তাঘাট পার হতে হয়, কিভাবে কোথায় যেতে হয় সেটা আমার জানা ছিল না, যার জন্য সবাই একটু ইতস্তত বোধ করতো, টেনশন করতো। হ্যাঁ, এটা খুব বেশি টেক কেয়ার থেকে হয়েছে। হ্যাঁ, টেক কেয়ার থেকে হয়েছে। এটা আসলে ওইভাবে বাধা আমি দেখছি না, জাস্ট একটু সচেতনতা কেয়ারিং থেকে। কারণ সবাই জানতো যে মফস্বল শহরের একটা মেয়ে, সে যেহেতু এভাবে গ্রামে বড় হয়েছে, সে ঢাকা শহরের অবয়ব কিছু বুঝবে না, পারবে না, হারিয়ে যেতে পারে বা প্রতারণার শিকার হতে পারে। সেক্ষেত্রে তাদের যেটা হয় ফ্যামিলি ভালো চিন্তা করে। তো সেক্ষেত্রে একটা জেদ কাজ করলো যে না, আমি এটা করে দেখাবো। কেন পারবে না? একটা পুরুষ যদি পারে, একটা পুরুষ যদি সবকিছু পারে, তাহলে একটা মেয়ে কেন পারবে না? সেক্ষেত্রে তখন থেকেই আমার হচ্ছে 2020 সাল থেকে আমার উদ্যোগ গ্রহণ করা। গার্মেন্টস সেক্টরটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পরিসরে আছে। এখন আমি কৃষি সেক্টরটা নিয়েও 2 বছর যাবত এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। মানে বাধা যেটা এসেছিল খুব বেশি বাধা না, একটা কেয়ারিং এর ব্যাপার ছিল। আর আপনার আসলে আপনি নিজেকে প্রুফ করতে পেরেছেন কিভাবে ধাপে ধাপে এগোতে হয়। এবং আপনার আন্ডারে নিশ্চয়ই অনেক নারীরাও কাজ করছেন, তাদের কর্মের সংস্থান করছেন, সে বিষয়ে একটু বলুন। কতজন নারী আছে? আমার গার্মেন্টস সেক্টরে আপাতত আপনার যেহেতু ছোট মিনি কারখানা, সেক্ষেত্রে আছে আমার পার্মানেন্ট জব করে, স্যালারি ভিত্তিক হচ্ছে আমার 10 জন। এবং যারা যখন অর্ডার আসে বাই প্রসেসিং এর মাধ্যমে করি হচ্ছে আরো, যখন আমার কর্মী প্রয়োজন হয় 15 জন হলে 15 জন, আরো যদি আমার ডিমান্ড অনুযায়ী আসে সেক্ষেত্রে আমি আরো অ্যাড করি। আর কৃষি সেক্টরটাতে আমি মূলত একাই কাজ করছি এখন। আর আমার হেল্পিং হ্যান্ড হিসেবে একজন আছে। আমার বাড়ির যে আমার শাশুড়ি আছে, আমার আম্মা আছে, আমার ননদরা আছে, ওরাও এখন কাজ করছে। হ্যাঁ, কর্মজীবী হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। চমৎকার। দর্শক, আপনারা জানলেন এবং শুনলেন যে একজন নারী যিনি কিনা একদম মফস্বল একটা ছোট শহর থেকে এসেছেন, তাকে নিয়ে সবাই চিন্তা করতো সে রাস্তা চিনবে কিনা। আজকে কিন্তু সে নিজেই সবাইকে রাস্তা দেখাচ্ছেন, এমনকি তিনি তার শাশুড়ি এবং আম্মা এবং আরো রিলেটিভদেরও কর্মের সংস্থান করছেন। সো একজন নারী কিন্তু চাইলে অনেক কিছুই পারে, তবে উনার লক্ষ্যটা স্থির ছিল। আসলে লক্ষ্যটা আগে স্থির করতে হবে। উদ্যোক্তা মানেই চ্যালেঞ্জ, আর সেখানে যদি নারী শব্দটা যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু মহা চ্যালেঞ্জে পরিণত হয়। সেই মহা চ্যালেঞ্জ অতিক্রম করে আজ আপু একজন সফল নারী উদ্যোক্তা, এবং তিনি বেকারত্বকেও টাটা বাই বাই করেছেন। আসলে উদ্যোক্তারা অনেক বেশি সাহসী আমি বলবো, কারণ দেখুন তিনি কিন্তু নিজের কর্মের সংস্থান করছেন এবং আরো মানুষেরও করছেন। সো বেকারত্ব নিয়ে টেনশন করে, মন খারাপ করে বা কোনো অভিযোগ করে সময় নষ্ট তিনি করেননি। এই জন্য আমাদের উচিত, আমরা যারা অভিভাবক আছে, আমাদের যে বাচ্চারা আছে, যে নতুন প্রজন্ম আছে, তাদেরকে এভাবে বড় করা, উদ্যোক্তা মনোভাব নিয়ে তাদেরকে বড় করা, যে আমি বড় হয়ে একজন উদ্যোক্তা হব, আমি নিজের কর্মের নিজে সংস্থান করবো এবং আরো মানুষকে চাকরি দিব। এই মনোভাব নিয়েই কিন্তু আমরা যারা অভিভাবক আছে, আমাদের সন্তানদের এভাবে বড় করা উচিত। আপনি কি বলেন এই বিষয়ে? জি আপু, এটা আপনার সাথে আমি একেবারেই একমত। আমরা যদি চেষ্টা করি, আমরা বাংলাদেশ থেকে বেকারত্ব একেবারেই সরিয়ে ফেলতে পারবো, বাই বাই করতে পারবো। কেন? আমরা আজকে আসলে এটা অনেকে সরকারের দোষ দেয়, কিন্তু সরকারের একা পক্ষে আসলে কিছু করা সম্ভব না। এখন ধরেন যে আমি একটা শিক্ষিত যুবক বা যুবতী, আমি অনেকেই কিন্তু লোকলজ্জায় কিছু করতে পারে না, যে আমার ফ্যামিলি কি বলবে, আমার আশেপাশের প্রতিবেশী কি বলবে। কিন্তু দেখেন, আপনি যখন একটা বিপদে পড়বেন, সবার আগে কিন্তু নিজের কাঁধে নিজেরই হাত রাখতে হয়। ফ্যামিলির অনেকেই আসবে না, আর প্রতিবেশীটা বাদই দিলাম। তো সেক্ষেত্রে দেখা যায় যে লোকে কি বলবে, এটাতে যদি আমি পড়ে থাকি তাহলে আমি তা নিয়ে আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। আমি সব সময় চিন্তা করেছি লোকের কথা লোকে বলুক, আমার কাজটা না হয় আমি করি। ওই যে আপনার লক্ষ্যটা স্থির ছিল। জি, লক্ষ্য স্থির ছিল। এই যে মানে একটা হয় না যে ডানে যাব না বায়ে যাব, মানে উদ্যোক্তা কি করে, 2 পা এগিয়ে 3 পা পিছিয়ে যায় বা 5 পা পিছিয়ে যায়, ওই সিদ্ধান্তটা নিতে পারে না। কিন্তু আপনি আপনার সিদ্ধান্তে অটুট ছিলেন, কারণ আপনি কিন্তু সমস্ত স্কিল কমপ্লিট করে এসেছেন, মানে একটা মজবুত ভাবেই নিজেকে এসেছেন। এখানে আমরা বলি যে মূলধন হচ্ছে টাকা, আসলে কিন্তু না। আমি যেটা বলি অভিজ্ঞতা, স্কিল, হ্যাঁ, কর্ম দক্ষতা, এগুলোই হচ্ছে মূলধন মানুষের। এবং ওই যে বললেন নলেজ, স্কিল এন্ড অ্যাটিটিউড, এই নলেজ ইজ পাওয়ার। হ্যাঁ, নলেজ ইজ এ পাওয়ার, এই তিনটি হচ্ছে আমাদের মূলধন। সো আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আপনার ফিউচার পরিকল্পনা কি? আমার ফিউচার পরিকল্পনা হচ্ছে আমি নিজের যে 2টা উদ্যোগ আছে সেটাকে সামাজিক একটা সেবামূলক
কার্যক্রম হিসেবে নিতে চাই, এবং শুধু বাংলাদেশেই না, আমি চাই দেশের বাহিরের গণ্ডি পেরোতে। যেমন আমার আন্তর্জাতিক মার্কেটে যেন আমার ব্র্যান্ডের একটা সুনাম সৃষ্টি হয়। আমি জানি না আমি কতটুকু করতে পেরেছি, তবে আমি সব সময় চেষ্টা থাকে আমাদের যে বেকারত্ব দূরীকরণের জন্য যতটুকু করার, আমার সাদাফ অ্যাগ্রো থেকে, আমার সাদাফ ক্রাফট বিডি থেকে আমি সর্বোচ্চটাই চেষ্টা করি। এমন কি হচ্ছে যে আমি এখানে আরেকটা বিষয় বলি, আমি এ পর্যন্ত আমার উদ্যোক্তা জীবনের 6 বছরে আমি গড়ে প্রায় 100+ নারীদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়েছি হস্তশিল্পের উপর। এই ধরনের মন মানসিকতা আসলে প্রতিটা উদ্যোক্তারই থাকা উচিত, যে আমি নিজেই শুধু এগোবো না, আমি আরো সবাইকে নিয়ে নেব। এটা কিন্তু নিজেরই বেনিফিট। আপনি এই যে ওদেরকে যে প্রশিক্ষণ দিয়েছেন, এখন ওরা কিন্তু আপনার কাজে লাগে। হ্যাঁ, ওরাই আমার কাজ করে দেয়, উদ্যোগী হচ্ছে। জি জি। এবং তারা কিন্তু একটা অ্যামাউন্টও পাচ্ছে, সো তারাও বেনিফিটেড, আমিও বেনিফিটেড। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছেন। আপনার কেমন লাগলো আপনার কেমন লাগলো নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসে? আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি এই অনুষ্ঠানে আসতে পেরে সত্যি অনেক কৃতজ্ঞতা বোধ করছি যে আসলে আমাদের উদ্যোক্তাদের এই ধরনের প্ল্যাটফর্ম অনেক প্রয়োজন। কারণ বাংলাদেশের অনেক প্রেক্ষাপটে সামাজিক সোশ্যাল মিডিয়াটা অনেক কম সংখ্যক মানুষ চালায়, আবার যারা চালায় তারা কিন্তু সঠিকভাবে সেটার ব্যবহার করতে জানে না বা করে না। তারা সারাদিন স্ক্রল, রিলস, সেটা দেখে সময় কাটায়। তো সেই সময়টা না কাটিয়ে যদি সে কোনো একটা স্কিল ডেভেলপমেন্টে লাগায়, তাহলে দেখা যায় যে সে আর কিন্তু চাইলেও বেকার থাকতে পারে না। মূলত আমরা বেকার থাকি হচ্ছে নিজের কারণে, নিজের ইচ্ছা শক্তির কারণে, নিজের আত্মবিশ্বাসও কম। তো আমি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে একটা মেসেজ দিতে চাই যে আসলে বাংলাদেশে বেকার থাকা কিন্তু খুবই মুশকিল। কেন মুশকিল আমি ছোট্ট করে একটু বলছি। আপনি চাইলে কিন্তু যে কোনো একটা ফুড কার্টের বিজনেস করতে পারেন, চাইলে যে কোনো একটা টং দোকানের বিজনেস করতে পারেন, চাইলে আপনি ঘরে বসে, আপনার যদি সেইটুকু পুঁজিও না থাকে যে আপনি বাহিরে একটা টং দোকান দিবেন বা বড়সড় আউটলেট নেবেন বা ছোট্ট একটা বাহিরে বিজনেস করবেন, ছোট একটা দোকান ভাড়া নিয়ে, যদি এতটুকু পুঁজিও না থাকে, আমি বলবো আপনি ঘর থেকে শুরু করেন। কারণ স্টার্ট আপ বিজনেস হাজার আছে। ব্যবসার কিন্তু নতুন কোনো আইডিয়া নাই, মানে নতুন ব্যবসা বলতে কিছুই নাই। আমরা অনেকেই বলি উদ্ভাবন করব, এটাই ব্যবসা। ব্যবসার নতুন কাজে পারদর্শী, আপনি সেই কাজটা নিয়ে আগান। বিষয়টা হলো এমন। ঠিক আছে আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আবার নতুন কোন আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। খুব বেশি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে আমরা চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারি। আমরা যারা উদ্যোক্তা আছি, ভাই ও বোনের, আমি শুধু বোনেদের কথা বলছি না, আমরা ঘর থেকে, আপু যেটা বললেন যে ঘর থেকেই কিন্তু শুরু করতে পারেন। কোনো মূলধন লাগবে না, জাস্ট আইডিয়া, এবং আপনার লক্ষ্যটা স্থির করতে হবে, এবং আপনাকে অনেক স্কিলড হতে হবে। সো দর্শক, আবার নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।